বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মহাত্মা বুদ্ধের এমন একটি গল্প যা শোনার পর আপনি অবশ্যই আপনার মধ্যে উদয় হওয়া নোংরা এবং খারাপ চিন্তাগুলি বন্ধ করতে সক্ষম হবেন। একবার এক যুবক গৌতম বুদ্ধের কাছে এসে গৌতম বুদ্ধকে বলল, বুদ্ধ, আমার মনে এত নোংরা চিন্তা আসে কেন? আমি চাই না আমার মনে নোংরা চিন্তা আসুক, কিন্তু লালসার চিন্তা সব সময় আমার মনে ঘুরতে থাকে, আর তাদের কথা ভেবে আমার খুব মন খারাপ হয়। এই সব ভাবতে ভাবতে আমার শক্তি এবং সময় নষ্ট হয়ে যায়, এবং এই সব চিন্তার কারণে আমি কখনোই শান্ত থাকতে পারি না, এবং আমি সবসময় মহিলাদের দিকে তাকিয়ে মুগ্ধ হই, নিজেকে আটকাতে পারছি না। বুদ্ধ হেসে যুবককে জিজ্ঞেস করলেন, এই লালসা কি জানো? তখন তিনি বুদ্ধকে উত্তর দিয়ে বললেন, বুদ্ধ, জানি না লালসা কাকে বলে, তবে হ্যাঁ, যাই হোক না কেন, এটা খুবই খারাপ জিনিস। তখন বুদ্ধ যুবককে বললেন, প্রথমে তোমাকে বুঝতে হবে যে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে যা আছে তা খারাপ নয়। তিনি আমাদের জীবনে কোনো না কোনো উপায়ে প্রয়োজন। লালসা খারাপ জিনিস নয়, এটি আমাদের মনের একটি অনুভূতি যা আমাদের কিছু না কিছুর অভাব অনুভব করে, এবং তারপর সেই জিনিসটি পাওয়ার জন্য আমরা সেই জিনিসটির প্রতি আকৃষ্ট হই। যেমন, আপনার যদি অর্থের অভাব থাকে, তবে আপনাকে অর্থ পেতে হবে। এক ধরনের অভাব ছাড়া কিছুই না, যা এক ধরনের প্রয়োজনের অনুভূতি, এবং এই প্রয়োজন যখন দৈহিক হয় তখন তাকে আমরা লালসা বলি। যুবকটি গৌতম বুদ্ধকে বলল, বুদ্ধ, আমি লালসার অর্থ বুঝতে পেরেছি, তবে দয়া করে বলুন এটি কোথা থেকে আসে এবং কিভাবে আসে। গৌতম বুদ্ধ বললেন, লালসা কোথাও থেকে আসে না, এটি কেবল আমাদের মধ্যেই বিদ্যমান, এবং এর অস্তিত্বের জন্য এটি প্রয়োজনীয়, তবেই মানবজাতি প্রসারিত হবে। যুবক বললেন, এটা যখন আমাদের মধ্যেই আছে এবং প্রয়োজন, তখন লোকে খারাপ বলে কেন? বুদ্ধ বললেন, এই সমস্যা। মানুষ লালসার ধারণার ভুল ব্যাখ্যা করেছে। তারা এটিকে আড়াল করার এবং দমন করার চেষ্টা করে। লালসা অন্যায় নয়, কিন্তু ভুল উপায়ে ব্যবহার করা ভুল। মানুষ যাকে ভালোবাসে তার জন্যই বাঁচতে শুরু করে। তারা এটি অর্জনের জন্য তাদের পথ তৈরি করে এবং সর্বদা এটি সম্পর্কে চিন্তা করে, কিন্তু এই সব ভুল। বুদ্ধ যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো যে পশুদেরও লালসা আছে? যুবকটি উত্তর দিল, হ্যাঁ বুদ্ধ, পশুদেরও লালসা আছে, কারণ পশুরাও শেষ পর্যন্ত তাদের বংশকে এগিয়ে নিয়ে যায়। বুদ্ধ বললেন, তাহলে আমরা পশুদের যৌন কামনাকে ভুল বলি না কেন? যুবকটি বলল, আমি জানি না মহাত্মা, আপনিই বলুন। গৌতম বুদ্ধ বললেন, যে প্রাণীরা তাদের যৌন আকাঙ্ক্ষাকে আনন্দের জন্য ব্যবহার করে না, তারা তাদের যৌন আকাঙ্ক্ষাকে শুধুমাত্র সন্তান জন্মদানের জন্য ব্যবহার করে। প্রকৃতি প্রাণীদের এতটা বোধগম্য দেয়নি যে তারা লালসাকে তাদের সুখের ভিত্তি করে তুলতে পারে। তার উপলব্ধির ভিত্তিতে মানুষ তার সুখের জন্য প্রকৃতিতে পাওয়া প্রতিটি জিনিস ব্যবহার করে। আমরা মানুষ লালসাকে আমাদের সুখের মাধ্যম বানিয়েছি, যেখানে প্রকৃতি আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি দিয়েছে, কিন্তু মানুষ এটিকে তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়েছে, এবং এভাবেই লালসা সুখের মাধ্যম হয়ে উঠেছে। এটা ভুল। যুবক জিজ্ঞেস করলেন, মহাত্মা, কেন এই লালসা আমাদের উপর প্রাধান্য পায়? কেন এটা সবসময় আসে? তখন গৌতম বুদ্ধ বললেন, শোনো, এখন আমি তোমাকে যা বলি তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি লালসার খেলা বুঝতে পারবে, তোমার সব প্রশ্নের উত্তর পাবে। তোমাকে শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। এক আশ্রমে এক গুরু ও তার শিষ্যরা থাকতেন, যারা প্রতিদিন আশ্রমের বাইরে গ্রামে যেতেন ভিক্ষা সংগ্রহের জন্য। সেই আশ্রমের এক শিষ্য ভিক্ষা সংগ্রহের জন্য জিনাস গ্রামে যেতেন। ওই পথে একটা নদী ছিল। একদিন সে দেখতে পেল গাছের আড়ালে লুকিয়ে আছে এক যুবক। তিনি ওই যুবকের কাছে গিয়ে বললেন, ভাই, এই গাছের আড়ালে লুকিয়ে কি দেখছেন? যুবকটি বলল, আরে আমি যা দেখছি তা তুমি দেখতে পাচ্ছ না? তখন শিষ্য নদীর দিকে তাকিয়ে দেখলেন কতগুলি মেয়ে জল ভরছে। তারপর যুবককে বললেন, আরে ভাই, কতগুলি মেয়ে জল ভরছে, লুকিয়ে দেখে লাভ কি? তারপর যুবকটি শিষ্যের দিকে তাকিয়ে বলে, হে বোকা, তুমি কি দেখতে পাচ্ছ না মেয়েগুলি কিভাবে পুকুর বা নদী থেকে জল আহরণ করছে? শুধু তার আচার ব্যবহার দেখুন, তার নরম শরীর দেখুন। পাত্রটি তুলতে গিয়ে তার পাতলা কোমরের চুল নড়ছে, এবং তার কোমরের চুলগুলি কিভাবে উঠছে, যেন সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। শিষ্য আবার নদীর দিকে তাকালেন এবং এবারও সেদিকেই তাকিয়ে রইলেন। এখনো পর্যন্ত কিছুই দৃশ্যমান ছিল না, এবং তিনি ছিলেন একেবারে নির্ভীক। কোনো কিছুতেই তার ভয় ছিল না। কিন্তু এখন সে লুকিয়ে লুকিয়ে সেসব মেয়েদের দেখতে শুরু করে, এবং যখন সে গোপনে সেই মেয়েদের দেখছিল, তখন সে হঠাৎ ভেতর থেকে কেঁপে উঠে বলল,
আমি কি করছি? আমি যা করছি তা ঠিক নয়। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এবং তারপর সে দ্রুত চলে গেল। তিনি আশ্রমে পৌঁছান। আশ্রমে যাওয়ার পর সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তিনি যা দেখেছেন তা বারবার চোখের সামনে ভেসে আসছে। তার মনেও এই দৃশ্য খেলা করছিল। সবকিছু দেখার জন্য তার মন উদ্গ্রীব হয়ে উঠেছিল। কোনো কাজ করতে তার ভালো লাগছে না। সকাল হলেই তিনি দ্রুত দীক্ষা গ্রহণের জন্য আশ্রম থেকে বেরিয়ে যেতেন এবং নদীর ধারের গাছের কাছে যেতেন, যেখানে যুবকটি আগে থেকেই উপস্থিত ছিল। তার সাথে সে গোপনে মেয়েদের দেখত। এখন সে প্রতিদিন এই কাজ করতে থাকে। এটা তার নিত্যদিনের রুটিন হয়ে গেল। এখন সেই শিষ্যের কোনো কাজে আগ্রহ ছিল না। তিনি সবসময় কোনো না কোনো চিন্তায় মগ্ন থাকতেন। তিনি আশ্রমের কাজও ঠিকমতো করতেন না, ঠিকমতো ঘুমাতেও পারত না, খেতেও পারত না। তার মন অস্থির হয়ে রইল। তার মন বারবার সেই মেয়েদের সৌন্দর্য দেখার জন্য আকুল হয়ে থাকল। গুরু যখন দীক্ষা দিচ্ছিলেন তখনও তার মন অনন্ত চিন্তায় নিমজ্জিত ছিল। গুরু তার শিষ্যের এই কাজগুলো টের পেয়েছিল। তারপর একদিন গুরু শিষ্যকে ডেকে বললেন, আজ থেকে আমিও তোমার সাথে ভিক্ষা করতে যাব। তুমি আর আমি একসাথে ভিক্ষা করতে যাব। তখন শিষ্য গুরুকে বলল, না গুরুদেব, চিন্তিত হচ্ছেন কেন? আমি একাই ঠিকমতো ভিক্ষা করতে পারি। গুরু শিষ্যকে বললেন, ঠিক আছে, তুমি একা ভিক্ষা করতে যাও। শিষ্য তৎক্ষণাৎ সেখান থেকে ভিক্ষা চাইতে চলে গেলেন। চলে যাওয়ার পর গুরুও আশ্রম ত্যাগ করেন এবং শিষ্যকে অনুসরণ করতে থাকেন। কিছু দূর যাওয়ার পর গুরু দেখলেন তার শিষ্য এক যুবক সহ অপরাধীর মতো গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে কিছু দেখছেন। গুরুও তার শিষ্যকে অনুসরণ করলেন। তার শিষ্য কি দেখছে যা দেখার জন্য সে অপরাধীর মতো গাছের আড়ালে লুকিয়ে আছে। গুরু দেখলেন যে তার শিষ্য একটি গাছের আড়ালে লুকিয়ে নদী থেকে জল সংগ্রহ করা মেয়েদের দেখছে। তখন গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন, কি দেখছো? গুরুর কথা শুনে শিষ্য ভয় পেয়ে ঘামতে লাগলো। সে কাঁপতে লাগলো, যেন চুরি করতে গিয়ে চোরকে ধরেছে। তার অবস্থা খারাপ হয়ে যায়। তিনি কিছু বলছিলেন না। তার মুখ থেকে কেবল কয়েকটি শব্দ বের হচ্ছিল। এমনকি তিনি তার গুরুর সাথে চোখের যোগাযোগ করতেও সক্ষম হয়নি। গুরু শিষ্যের দিকে তাকিয়ে বললেন, আমার শিষ্য সাহসী, কিছুতেই ভয় পায় না। কিন্তু এ কি, আপনি ভয়ে কাঁপছেন? শিষ্য গুরুকে বললেন, আমাকে ক্ষমা করুন গুরুদেব, এতে আমার কোনো দোষ নেই। ওই যুবক আমাকে বলেছিল, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর আর কখনো এমন করব না। আমাকে ক্ষমা করো। গুরু শিষ্যকে বললেন, সমস্যা নেই, তবে মনে রাখবেন আমরা যে সঙ্গ রাখি সেই অনুযায়ী ফল পাব। তার চিন্তা আমাদের ভিতরে প্রবেশ করে, তাই ভালো সঙ্গ রাখুন যাতে ভালো চিন্তা আপনার ভিতরে প্রবেশ করে। তারপর গুরু ও শিষ্য আশ্রমে ফিরে আসেন এবং আবার আশ্রমের কাজে মনোনিবেশ করেন। সে পথ ত্যাগ করে অন্য পথ দিয়ে যেতে লাগলো। তিনি তার কাজ যত্ন সহকারে করতেন, কিন্তু ধীরে ধীরে তার ভিতরে ক্ষোভের উদয় হলো। তারপর সে অন্যদের উপর রাগ করতে লাগলো এবং অস্থির হয়ে উঠল। এখন ঠিক সময় খাবারও খেতেন না, তিনি খুব কম খাবার খেতেন। এক রাতে গুরু শিষ্যের কাছে এসে বললেন, এখনো পর্যন্ত কতবার তুমি তোমার প্রতিশ্রুতি থেকে ফিরছো? এ কথা শুনে শিষ্য তার গুরুর পায়ে পড়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তিনি গুরুকে বললেন, গুরুদেব, আমি আমার প্রতিশ্রুতি বহুবার ভুলে গেছি। তারপর প্রতিজ্ঞা রক্ষা করার চেষ্টাও করেছি, কিন্তু প্রতিবারই প্রতিজ্ঞা ভুলে যাই। আমার মন আমার নিয়ন্ত্রণে নেই। আমি খুব আপ্রাণ চেষ্টা করি। আমি আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তা দূর করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমি চাইলেও তা করতে পারি না। তখন গুরু শিষ্যকে বললেন, আমার সাথে চলো। গুরু শিষ্যকে নিয়ে আশ্রমের বাগানে গেলেন এবং শিষ্যকে বললেন, দেখুন, এখানে কিছু নালা আছে যেখান দিয়ে নদীর জল এসব গাছে আসছে এবং এই জল একটি অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। তুমি কি পারবে এই জলের প্রভাব থামাতে? শিষ্য বললেন, হ্যাঁ গুরুদেব, আমি এই প্রভাব বন্ধ করতে পারি। তিনি মাটি তুলে সেই নালায় ফেললেন। সেই জল কিছুক্ষণ থেমে গেল এবং কিছুক্ষণ পর জল মাটির উপর দিয়ে প্রবাহিত হলো। গুরু শিষ্যকে বললেন, আরে এটা কি, এই জল থামেনি। অতঃপর তিনি কিছু কাদা পাথর তুলে সেই ড্রেনে রাখল। কিছুক্ষণের জন্য জল বন্ধ হয়ে যায়, কিন্তু তারপর সেই পাথরের উপর থেকে জল বেরিয়ে এলো। তারপর গুরু জিজ্ঞেস করলেন, কি হলো? আবার জল বেয়ে গেল। আপনি বলেছিলেন যে আপনি এটি বন্ধ করবেন। কি, আমরা যদি কিছু কাজ বন্ধ করতে চাই তাহলে কি আমরা বন্ধ করতে পারি না? তখন শিষ্য বললেন, সমস্যা নেই গুরুদেব, আমি এই জল বন্ধ করে দেখাবো। তিনি আবার একটি ভারী পাথর এনে নালার উপর রাখলেন এবং জল বন্ধ হয়ে গেল। তারপর তিনি গুরুকে বললেন, গুরুদেব দেখুন,
আমি বলেছিলাম জল বন্ধ করব, কিন্তু আমি দেখিয়েছি যে আমি জল বন্ধ করতে পারি। আমি তোমার অনুরোধ পূরণ করেছি। গুরু মুচকি হেসে বললেন, আচ্ছা ভালো করে দেখো, এসব কি থেমে গেছে? পেছনের ড্রেন থেকে জল বের হয়ে এদিক ওদিকে প্রবাহিত হচ্ছে, এবং ভালো করে লক্ষ্য করুন, এই পাথরের সামনেও এসেছে, এবং এই জল পথ পরিবর্তন করে আবার সামনের দিকে প্রবাহিত হবে, এবং কিছুক্ষণ পর একই ঘটনা ঘটল। গুরু শিষ্যকে বুঝিয়ে বললেন, তোমার সাথেও একই ঘটনা ঘটেছে। আপনি বারবার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই আপনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, এবং এটি সর্বদা ব্যর্থ হতে থাকবে। আপনি যতই কাদা এবং পাথর রাখুন না কেন, জল অবশ্যই তার পথ তৈরি করবে। এইসব দেখে শিষ্য গুরুকে জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, এমন কোনো উপায় আছে কি যার দ্বারা আমি নোংরা চিন্তা থেকে বেরিয়ে আসতে পারি, এবং এগুলো আমার মনে আসা উচিত নয়? গুরু শিষ্যকে একটি নদীর কাছে নিয়ে গেলেন, যেখান থেকে বাগানে জল আসছিল। গুরু শিষ্যকে বললেন, এই নদী থেকে জল আসছে, যেখান থেকে বাগানে জল যাচ্ছে, সেই পথ বন্ধ করে দিলে কি জল আটকানো যায় না? শিষ্য বললেন, হ্যাঁ গুরুদেব, এটা অবশ্যই হতে পারে। আমি এখান থেকে এই জল বন্ধ করে দেই, তাহলে সামনের ড্রেনে জল যাবে না, এবং তারপর বাগানে জল যাবে না। তারপর অনেক চেষ্টায় পাথর কাদা ভরাট করে জল যাওয়ার রাস্তা বন্ধ করে দেন, এবং গুরুকে বললেন যে গুরুদেব, আমি জলের রাস্তা বন্ধ করে দিয়েছি, এখন এই জল বাগানে যাবে না। তখন গুরু বললেন, বাগানে জল না গেলে গাছপালা জল পাবে কোথা থেকে? সেসব গাছের জল দরকার, এবং সেসব গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যাদের প্রতিদিন জলের প্রয়োজন হয়। তারা শুকিয়ে মরবে, তাদের কি হবে? আমাদের জল খুলতে হবে। গুরুর কথা শুনে শিষ্য নদী থেকে জল ফেরার পথ খুলে দিল। তখন গুরু শিষ্যকে জিজ্ঞেস করলেন, এই নদীর সমস্ত জল বাগানের দিকে ঘুরিয়ে দিলে কি হবে? তখন শিষ্য উত্তর দিল যে গুরুদেব, সেখানে গাছপালাও আছে যেগুলো গলে নষ্ট হয়ে যাবে, সেখানে কিছুই অবশিষ্ট থাকবে না। তখন গুরু হেসে বললেন, তাহলে বুঝতে হবে যে আমাদের কিছু বন্ধ করতে হবে না, আমাদের সবসময় ভারসাম্য বজায় রাখতে হবে। কম জলেতে গাছপালা নষ্ট হয়, এবং অতিরিক্ত জলেও গাছপালা নষ্ট হয়। আমাদের জীবন ভারসাম্যের উপর নির্ভর করে। গুরু শিষ্যকে বললেন, আমের কথা না ভাবতে বললে তোমার মনে কার ছবি আগে আসবে? শিষ্য বললেন, গুরুদেব, প্রথম যে ছবিটা আমার মনে আসবে তা হলো আমের। গুরু বললেন যে আমরা যখন নোংরা চিন্তাগুলোকে জোর করে থামানোর চেষ্টা করি, তখন তারা আমাদের ভিতরে আরো জোরালোভাবে প্রবেশ করে, আমাদের ভিতরে উঠে যায়। তাই আমাদের কখনোই তাদের দমন করার চেষ্টা করা উচিত নয়। তখন গুরু শিষ্যকে বুঝিয়ে বললেন, খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে আমাদের নোংরা চিন্তাও আসে। মাঝে মাঝে এমন হয় যে যৌনতা আমাদের মধ্যে থাকে না, কিন্তু কিছু অশ্লীল মানুষের সাথে থাকার কারণে তা আমাদের উপর প্রাধান্য পায়। তখন শিষ্য বললেন, গুরুদেব, আপনি ঠিক বলেছেন, আমি আমার পথ হারিয়ে ফেলেছিলাম। তারপর সেই রাতে শিষ্য খুব শান্তিতে ঘুমিয়েছিলেন। সকালে সে তার সমস্ত মন দিয়ে তার কাজ করে, এবং তারপর সকালে সেই একই পথে ভিক্ষা সংগ্রহ করতে যায়, যেখানে যুবকটি তখনও একটি গাছের আড়ালে লুকিয়েছিল, তাকিয়েছিল সেই মেয়েদের দিকে। শিষ্য মেয়েটি যে নদীতে জল সংগ্রহ করছিল সেখানে গিয়ে তার কাছে জল চাইলেন। তাদের মধ্যে একজন তাকে পান করতে জল দিলেন, এবং মেয়েটি শিষ্যের পা স্পর্শ করলেন। শিষ্য তাকে আশীর্বাদ করলেন যে তুমি ভালো থেকো। তার মন ইতিবাচক শক্তিতে ভরে গেল, তার মুখে হাসি ফুটেছে, যেন হারিয়ে যাওয়া কিছু ফিরে পেয়েছে। সে তার পথে ফিরে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে এলো গাছের আড়ালে লুকিয়ে থাকা যুবকটি। শিষ্যের কাছে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আজ তোমাকে খুব কাছ থেকে দেখছি, তুমি আমার থেকে এগিয়ে গেলে। তখন শিষ্য বললেন, আমরা সর্বদা অন্যকে দেখতে ব্যস্ত থাকি এবং নিজেকে দেখতে পাই না। এই গাছের আড়ালে আর কতদিন লুকিয়ে থাকবে? আপনি যদি কাউকে পছন্দ করেন তবে তাকে বলুন, যদি সেও তোমাকে পছন্দ করে তাহলে বিয়ে করো, তার আগে তুমি একজন হয়ে যাও, নিজেকে জানুন, এভাবে সময় নষ্ট করবেন না। তারপর যুবকটি নদীতে যাওয়া ছেড়ে দেয়, আর তখনই সেই যুবক তার জীবনে কিছু হওয়ার জন্য সংগ্রাম শুরু করে। তাহলে দেখেছেন মেলামেশার প্রভাব কি? খারাপ লোকেদের সাথে মেলামেশা বন্ধ করুন, আপনার চিন্তা পরিবর্তন করুন। বুদ্ধ যুবককে জিজ্ঞেস করলেন, তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছো? তখন যুবকটি বলল, হ্যাঁ মহাত্মা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।